হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বরূপ মান্না। আর আজকের ক্লাসের বিষয়বস্তু হলো ক্লাস 7-এর পরিবেশ এবং বিজ্ঞান বইটির প্রথম অধ্যায়ের প্রথম অংশ তাপ। চ্যাপ্টারটা শুরু করবার আগে আমার সম্পর্কে কিছু ডিটেলস তোমাদের দিয়ে দিই। আমি নিজে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এবং আমার বিএসসি অর্থাৎ গ্র্যাজুয়েশনে অনার্স সাবজেক্ট ছিল জুলজি। আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের সমস্ত রেজাল্টস এবং সার্টিফিকেটসের কপি দেখতে চাইলে নিচে ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে যাও এবং চ্যানেলটাকে জয়েন করো। সেখানে আমার সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেটস দেওয়া রয়েছে। সো আর দেরি না করে লেটস স্টার্ট। তাপ চ্যাপ্টারটা শুরু করবার আগে সবার ফার্স্ট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে তাপ জিনিসটা কি, তাপের সংজ্ঞাটা কি। তাপ হলো এমন এক প্রকার শক্তি যেটা বস্তুর ভৌত অবস্থার কিছু পরিবর্তন করে। কি পরিবর্তন করে? যেমন এই তাপ যদি কোনো বস্তু গ্রহণ করে তাহলে সে উত্তপ্ত হয়, এবং যদি কোনো বস্তু বর্জন করে তাহলে সে শীতল হয়। যেমন ধরো এটা কোনো একটা বস্তু, ঠিক আছে, এই বস্তুটার পাশে আমরা একটা হিট সোর্স রেখেছি। হিট সোর্স মানে ধরো আমরা একটা জ্বলন্ত মোমবাতি রেখেছি। তো এই জ্বলন্ত মোমবাতি থেকে যে তাপটা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, এই আগুনের ফলে যে তাপটা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, সেই তাপটা বস্তুর এই পাশে এসে লাগছে এবং এই বস্তুটা তাপ গ্রহণ করছে আস্তে আস্তে। এই বস্তুটা তাপ গ্রহণ করলে কি হচ্ছে? এই বস্তুটা আস্তে আস্তে উত্তপ্ত হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে তাপ, অর্থাৎ যে শক্তিটা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয়ে পড়ে, এটা হচ্ছে তাপ। আজকে চ্যাপ্টারের নামটা আমাদের ওয়ার্কশিটে সবার আগে লিখে নিই, তাপ। ওকে, আচ্ছা, এইবারে যেটা আমরা দেখব সেটা হচ্ছে পরিমাপের একক। এই তাপ পরিমাপের একক। এই পরিমাপের এককটা আমাদের জন্য কেন দরকারি? কেননা যদি ধরো এই তাপের একটা আমি খুব বাস্তব একটা প্রয়োগ দিচ্ছি, যে ধরো আমি তোমাকে 5খানা পাত্র দিলাম, তাতে 5খানা পাত্রে কিছুটা পরিমাণ জল ভর্তি আছে এবং সেই জলগুলোর উষ্ণতা সমান নয়, কোনো জল একটু বেশি গরম, কোনো জল একটু ঠান্ডা, এরকমভাবে। তো আমি যদি তোমাকে ওই 5টা পাত্র দিয়ে বলি যে এর মধ্যে কোন জলটা গরম কোন জলটা ঠান্ডা, তুমি আমাকে বোঝাও, তো তোমরা সহজেই করে দেবে, কারণ আমরা স্পর্শের মাধ্যমে বুঝতে পারি যে আচ্ছা এই জলটা গরম, এই জলটা ঠান্ডা, বা এই জলটা অপেক্ষাকৃত কম গরম, এই জলটা অপেক্ষাকৃত বেশি গরম। এরকম করে আমরা বিভিন্ন রকম শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশনস আমরা করতে পারি। কিন্তু এই যে জলটা যেটা অপেক্ষাকৃত বেশি গরম বা যেটা অপেক্ষাকৃত কম গরম, সেটা এক্স্যাক্টলি কতটা গরম বা সেটা এক্স্যাক্টলি কতটা কম গরম যে ওই বেশি গরম জলের থেকে, এই জিনিসগুলো জানতে গেলে আমাদেরকে এই তাপটাকে পরিমাপ করতে হয়। তোমরা পরিমাপ করি কিভাবে? পরিমাপ করবার জন্য আমরা 3 ধরনের পদ্ধতি ব্যবহার করি। 3 ধরনের পদ্ধতি কি কি? এক নম্বর হচ্ছে সিজিএস, আরেক নম্বর হচ্ছে এফপিএস, এবং আরেকটি হচ্ছে এমকেএস, বা সেটাকে আমরা শর্ট ফর্মে এসআই পদ্ধতি বলি। তো দেখে নিই তাপের পরিমাপের একক। আমি কি কি পদ্ধতি বললাম? সিজিএস, এফপিএস এবং এসআই। এই 3টে পদ্ধতিতে আমরা সব কিছুই, যে কোনো কিছুই আমরা পরিমাপ করি এই 3টে পদ্ধতিতে, সিজিএস, এফপিএস এবং এসআই। তাপের পরিমাপ বলবার আগে এই সিজিএস, এফপিএস এবং এসআই এর ফুল ফর্মটা তোমাদের জানা দরকার। সিজিএস এর ফুল ফর্ম হলো সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড। এফপিএস এর ফুল ফর্ম হলো ফুট, পাউন্ডাল আর সেকেন্ড। আর এসআই এর
ফুল ফর্ম অ্যাকচুয়ালি এসআইটা পুরো কথাটা নয়, এর পুরো কথা হচ্ছে এমকেএস, একে আমরা শর্ট ফর্মে এসআই বলে ডাকি। তো এসআই বা এমকেএস এর ফুল ফর্ম হলো মিটার কিলোগ্রাম এবং সেকেন্ড। খুব ভালো করে লক্ষ্য করো, এই সিজিএস, এফপিএস বা এসআই এই তিনটে পদ্ধতিরই যখনই আমরা প্রথম অক্ষরটাকে গ্রহণ করছি, এই সি বা এফ বা এই এসআই এর এস তো নয়, সরি, এম, তখনই আমরা দেখব এই প্রথম অক্ষরটা সব সময় নির্দেশ করে দূরত্ব। এই দেখো সেন্টিমিটার, ফুট এবং মিটার, এগুলো সব সময় নির্দেশ করে দূরত্ব। আবার এই যে মাঝখানের শব্দটা যেটা রয়েছে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই পেনের, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই মাঝখানের যে ওয়ার্ডটা, এই জি, পি বা কে, এইটা সব সময় দেখো নির্দেশ করছে পাউন্ডাল কিলোগ্রাম, এটা সব সময় নির্দেশ করছে ভর। এবং এই যে লাস্টের যে এস, এই যে লাস্টের এস, এই লাস্টের এসটা সব সময় কি নির্দেশ করছে? সময়, সেকেন্ড সেকেন্ড সেকেন্ড, তিনটের ক্ষেত্রেই সেকেন্ড, এটা হচ্ছে সময়। এই দূরত্ব, ভর এবং সময়, এই দূরত্ব, ভর এবং সময়, এই তিনটের ভিত্তিতে আমরা যাবতীয় পরিমাপের এককগুলি তৈরি করি। আচ্ছা, তো ব্যাক টু পয়েন্ট, আমরা তাপের পরিমাপের একক জানতে চাইছিলাম। তো তাপের পরিমাপের একক সিজিএস, এফপিএস এবং এসআই বা এমকেএস। তাপের পরিমাপের একক সিজিএস এ হলো ক্যালোরি, এফপিএস এ হলো বিটিইউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট, আর এই এসআই বা এমকেএস এ হলো জুল। আচ্ছা, এইবারে আমাদেরকে জানতে হবে এই যে তিনটে যে আমি একক বললাম, এই ক্যালোরি, ব্রিটিশ থার্মাল ইউনিট, জুল, এগুলোর মধ্যে সম্পর্কটা কি? মানে ক্যালোরি বা ক্যালোরি, বিটিইউ বা জুল, এগুলো আমরা ক্যালোরি বলতে কি বুঝবো, কত বিটিইউ বা কত জুল, এইগুলো জানবার জন্য এই তিনটে এককের মধ্যে সম্বন্ধটা আমাদের জানতে হবে। এই তিনটি এককের মধ্যে সম্বন্ধটা হলো 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.184 জুল is equal to 0.003965 BTU। এইটা হচ্ছে এই তিন ধরনের পরিমাপের এককের মধ্যে সম্পর্ক। তাপের সাথে যে জিনিসটা একদম অঙ্গাঙ্গিভাবে যুক্ত সেটা হলো উষ্ণতা। উষ্ণতা কি জিনিস? উষ্ণতা হলো বস্তুর এমন একটা তাপীয় অবস্থা যা কোনো বস্তু থেকে বা কোনো বস্তুতে তাপ প্রবাহের অভিমুখটাকে নিয়ন্ত্রণ করে। মানে কোনো দুই বা ততোধিক বস্তু যদি পরস্পরের সাথে তাপীয় সংযোগের মধ্যে থাকে, অর্থাৎ তারা পরস্পরের মধ্যে তাপ বিনিময় করতে পারে, তাহলে উষ্ণতা হলো এমন একটা নিয়ন্ত্রক যে নির্ধারণ করে যে কোনো একটা বস্তু অন্য কোনো বস্তুকে তাপ দেবে বা অন্য কোনো বস্তু থেকে তাপ নেবে কিনা, এবং তাপ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে কতটা তাপ দেবে এবং যদি নেওয়ার ক্ষেত্রে হয় তাহলে কতটা তাপ নেবে, এই নিয়ন্ত্রকটাকে বলা হয় উষ্ণতা। উষ্ণতারও পরিমাপের একক আছে। উষ্ণতার পরিমাপের এককও আমরা সিজিএস, এফপিএস এবং এসআই পদ্ধতিতে নির্ধারণ করি।
এই সিজিএস, এফপিএস এবং এসআইএ উষ্ণতার এককের ক্ষেত্রে আমরা স্পেশালি সিজিএস এবং এফপিএস এককের সম্পর্কেই ক্লাস 7-এর এই চ্যাপ্টারটা আমরা পড়ব। কেননা এসআই এককে উষ্ণতা পরিমাপের যে এককটা রয়েছে, এসআই পদ্ধতিতে উষ্ণতা পরিমাপের যে একক রয়েছে সেটা হলো কেলভিন। সেই কেলভিনটা আরেকটু উঁচু ক্লাসে গেলে আমরা সেটা সম্বন্ধে ডিটেলসে পড়ব। এই চ্যাপ্টারে আমরা পড়ব হচ্ছে সিজিএসে সেলসিয়াস এবং এফপিএসে ফারেনহাইট, এই এককগুলো সম্পর্কে। তো আমরা কি পেলাম তাহলে? উষ্ণতা পরিমাপের একক কি কি? উষ্ণতা পরিমাপের একক, উষ্ণতা পরিমাপের একক কি? সিজিএসএ হলো সেলসিয়াস বা সেন্টিগ্রেডও বলে, আমি সেলসিয়াস লিখছি এখানে, সেলসিয়াস। এফপিএসএ হলো ফারেনহাইট এবং এসআই বা এমকেএস পদ্ধতিতে হলো কেলভিন। এই সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিনের মধ্যে আমাদের সম্পর্কটা জানতে হবে। যেমন আগে আমরা তাপের ক্ষেত্রে জেনেছি যে 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.184 জুল ইজ ইকুয়াল টু 0.003965 বিটিইউ। সেরমভাবেই এই সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিনেরও সম্পর্ক আছে। সম্পর্কটা কি? 1 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু 33.8 ডিগ্রিজ ফারেনহাইট এবং ইজ ইকুয়াল টু 274.15 কেলভিন। এইটা হচ্ছে উষ্ণতার এককগুলির মধ্যে সম্পর্ক। এখানে একটা খুব জরুরি জিনিস, সেটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইটে কিভাবে আমরা কোনো উষ্ণতাকে চেঞ্জ করব। মানে কোনো উষ্ণতা যদি সেলসিয়াস বা সেন্টিগ্রেডে দেওয়া থাকে, সেটা থেকে আমরা ফারেনহাইটে কিভাবে চেঞ্জ করব, এবং কোনো উষ্ণতা যদি ফারেনহাইটে দেওয়া থাকে তাহলে সেটা থেকে আমরা সেলসিয়াসে কি করে চেঞ্জ করব। এইটার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? সেটা হলো C/5 ইজ ইকুয়াল টু F-32/9, এই ফর্মুলাটায়। এবার আমরা একটা প্রয়োগ করে দেখি। ধরো আমি বললাম যে সাপোজ 120 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে আমরা ফারেনহাইটে করলে কত হবে? তো একদম সেম ওয়েতে এই 120 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা তো সেন্টিগ্রেডে রয়েছে সি, তার মানে এই সি এর জায়গায় আমরা বসাবো। তার মানে আমি কি দেখতে পেলাম? 120/5 ইজ ইকুয়াল টু F-32/9। এবার 5 দিয়ে এটাকে কাটা যাবে, কত হচ্ছে? 5 দুগুণে 10, 4 5-এ 20, 24, বা 24 ইজ ইকুয়াল টু F-32/9। এবার আমরা বজ্রগুণন পদ্ধতি নিই। বজ্রগুণন পদ্ধতি নিলে আমরা কি পাবো? F-32 ইজ ইকুয়াল টু 24 ইন্টু 9 কত? 4 9 36, 36-এ 6, হাতে রইল 3, 9 দুগুণে 18 আর 3-এ 21, বা F ইজ ইকুয়াল টু 216 প্লাস 32, অর্থাৎ কত হচ্ছে? F ইজ ইকুয়াল টু 248। মানে যদি আমাদের এই প্রশ্নটা আসে যে 120 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট, তাহলে আমরা এই ফর্মুলার সাহায্যে বের করতে পারবো যে 120 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 248 ডিগ্রি ফারেনহাইট। এরপরে আমরা চলে আসি তাপের প্রকারভেদে। তাপের প্রকারভেদ কি? একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো তোমরা এক টুকরো বরফ নিলে, সেই বরফে তোমরা যদি কোনো থার্মোমিটার স্পর্শ করাও, তাহলে দেখবে কি থার্মোমিটারের পাঠ আসছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড।
আবার ওই বরফটাকে যদি তুমি নর্মাল ঘরের উষ্ণতায় রেখে দাও, দেখবে কিছুক্ষণ বাদে ওই বরফটা গলে জল হয়ে গেছে। এই যে বরফ গলা যে জলটা রয়েছে, সেই জলটাকে মানে বরফ গলবার ঠিক পর মুহূর্তেই যদি আবার থার্মোমিটার স্পর্শ করাও, তাহলে দেখবে সেই জলটারও উষ্ণতা থার্মোমিটার নির্দেশ করছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কি করে হলো? যে বরফের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা তো নিশ্চয়ই কোনো তাপ পেয়ে, কোনো উষ্ণতা তার পারিপার্শ্বিক পরিবেশ থেকে সংগ্রহ করে তবে সে গলে জলে পরিণত হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে দুটোর ক্ষেত্রেই থার্মোমিটারে একই রিডিং দিচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এইখানেই হচ্ছে তাপের প্রকারভেদ শুরু। কি কি প্রকারভেদ? তাপ অ্যাকচুয়ালি দু প্রকার, এক হচ্ছে বোধগম্য তাপ, আর এক হচ্ছে লীন তাপ। বোধগম্য তাপ কি? যে তাপটাকে আমরা বুঝতে পারি, আমরা স্পর্শ দিয়ে, আমরা অনুভূতি দিয়ে সেই তাপটাকে বুঝতে পারি, অর্থাৎ যে তাপের প্রভাবে বস্তুর অবস্থা এবং উষ্ণতা দুটোরই পরিবর্তন ঘটে, তাকে বলা হয় বোধগম্য তাপ। এবং যেটা লীন তাপ, সেটা হচ্ছে যে তাপের প্রভাবে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে কিন্তু তার উষ্ণতার কোনো রকম পরিবর্তন ঘটে না, তাকে বলা হয় লীন তাপ। যেমন এক্ষেত্রে এই যে উদাহরণটা আমি দিলাম, সেই উদাহরণে এই যে বরফ গলে জল হয়েছে, এই বরফটা কোনো রকম বোধগম্য তাপ গ্রহণ করেনি, সে গ্রহণ করেছে লীন তাপ। ফলে সেই লীন তাপটা আমরা এই থার্মোমিটারের দ্বারা বুঝতে পারি না, কিন্তু সে তাপটা গ্রহণ করেছে, এবং তাপটা গ্রহণ করেই সে গলন পদ্ধতির মাধ্যমে বরফটা গলে জল হয়েছে, অর্থাৎ কঠিন থেকে তরলে পরিণত হয়েছে। এর পরবর্তী পয়েন্ট যেটা, সেটা আমাদের এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেটা হচ্ছে তাপ এবং উষ্ণতার পার্থক্য। তাপ এবং উষ্ণতার পার্থক্য যতদূর আমার মনে পড়ে, আমি যে সময় পরীক্ষা দিয়েছিলাম সেই সময় প্রবাবলি এসেছিল, প্রবাবলি আমার মানে এক্স্যাক্টলি মনে নেই, কেননা সেটা অনেক দিন আগে। যতদূর আমার মনে পড়ছে যে এই উষ্ণতা মানে তাপ এবং উষ্ণতার পার্থক্যটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন ছিল, এবং আশা করি এখনও সেটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, কেননা তাপ এবং উষ্ণতার পার্থক্যটা কি সেটা সম্পর্কে আমাদের একটা ডিটেলসে জেনে রাখাটা খুব দরকার। তাপ এবং উষ্ণতার পার্থক্য আমরা কি কি পাই? তাপ এবং উষ্ণতা, তাপ এবং উষ্ণতা। তাপের ক্ষেত্রে কি, যে এটা একটা শক্তি, এটা একটা এনার্জি অনলি, এটা একটা এনার্জি, তাপটা সম্পূর্ণভাবে একটা এনার্জি। কিন্তু উষ্ণতাটা কোনো রকম এনার্জি নয়, এটা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, এটা হলো বস্তুর তাপীয় অবস্থা। 2 নম্বর পয়েন্টে আমরা কি পাবো? যে তাপ সব সময় বেশি উষ্ণতার কোনো বস্তু থেকে সব সময় কোনো কম উষ্ণতার বস্তুতে প্রবাহিত হয়। কিন্তু উষ্ণতায় কি? উষ্ণতায় হচ্ছে এই উষ্ণতা তাপপ্রবাহের অভিমুখ, মানে এই তাপটা কোন অভিমুখে যাবে, তাপপ্রবাহের অভিমুখ ও পরিমাণ সেটা নিয়ন্ত্রণ করে, পরিমাণ নিয়ন্ত্রক। এটা হচ্ছে তাপপ্রবাহের অভিমুখ ও পরিমাপ নিয়ন্ত্রক। 3 নম্বর পয়েন্টে আমরা কি পাবো? যে এই তাপের প্রবাহের ফলেও, ধরো এই বস্তু থেকে, ধরো এইখানে একটা বস্তু রয়েছে, এটা বেশি উষ্ণ বস্তু, এবং এখানে কোনো বস্তু রয়েছে সেটা কম উষ্ণ বস্তু, ঠিক আছে? তো এই বস্তুটা খুব স্বাভাবিকভাবেই তাপ এই বস্তুকে দেবে, এবং এই বস্তুটা খুব স্বাভাবিকভাবেই এই বস্তু থেকে তাপ গ্রহণ করবে, এই বস্তুটি তাপ বর্জন করবে অর্থাৎ মাইনাস, এই বস্তুটি তাপ গ্রহণ করবে অর্থাৎ প্লাস। কিন্তু দেখা যায় যে এই যে দুটো বস্তুতে মোট যত পরিমাণ তাপ রয়েছে, এই যে তাপটা আদান প্রদানের ফলে এরা একটা সমতাপে পরিণত হবে, অর্থাৎ দুটো বস্তুরই তখন তাপীয় অবস্থা সেম হয়ে যাবে।
এই যে তাপের আদান প্রদান হলো, এই যে ফুল সার্কেল ঘটলো, এই সার্কেলে কিন্তু টোটাল যত পরিমাণ তাপ আছে সেই তাপের পরিমাণটা কিন্তু অলওয়েজ সেম, সব সময় টোটাল তাপের পরিমাণ। কিন্তু উষ্ণতা কিন্তু সবসময় সেম থাকে না। উষ্ণতা হচ্ছে বস্তুর অবস্থার উপর নির্ভর করে, বস্তুর অবস্থার উপর নির্ভর করে। এই বস্তুর অবস্থার উপর কীভাবে নির্ভর করে না, বস্তুটা যদি বেশি উত্তপ্ত হয় মানে বেশি তাপ গ্রহণ করেছে, যদি কম উত্তপ্ত হয় তার মানে কম তাপ গ্রহণ করেছে বা তাপ বর্জন করেছে, অনেক রকম কিছু হতে পারে। তো এই বস্তুর অবস্থার উপর উষ্ণতাটা সবসময় নির্ভর করে এবং বস্তুর উষ্ণতা পরিবর্তিত হতে পারে, পরিবর্তন এটার সম্ভব। আচ্ছা, যারা যারা এক্ষুনি মানে এই স্ক্রিনটা দেখে নোটস লিখছো তাদেরকে বলে রাখি যে নোটস লিখবার দরকার নেই, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যাও। টেলিগ্রাম চ্যানেলে এই ক্লাস ওয়ার্কের প্রত্যেকটা ওয়ার্কশিট এবং আমি যে যে টপিকগুলোর ওপর পড়াচ্ছি সেই টপিকগুলোর প্রত্যেকটা নোটস তোমরা ওর মধ্যে পিডিএফ ফাইলে পেয়ে যাবে। তো ওই পিডিএফ ফাইলটা তোমরা ডাউনলোড করে নাও, তো তারপরে সেখান থেকে খুব সুন্দর করে লেখা রয়েছে ওখানে, তো সেটা তোমরা যদি খাতায় নোট করবার থাকে তো তোমরা খাতায় নোট করে নিতে পারো বা পিডিএফটাও তোমরা ডিরেক্ট প্রিন্ট করে নিতে পারো। আচ্ছা, সরি, এটা 3 নম্বর পয়েন্ট হবে। 4 নম্বর পয়েন্টে কি, এর পরিমাপের একক হচ্ছে ক্যালোরি, বিটিইউ এবং জুল। ঠিক আছে, ক্যালোরি, বিটিইউ এবং জুল। এর পরিমাপের একক কি, সেন্টিগ্রেড, ফারেনহাইট এবং কেলভিন। 5 নম্বর, তাপ আমরা কি করে মাপি, ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে, ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। এই ক্যালোরিমিটার যন্ত্রটা হচ্ছে এইরকম দেখতে, আর উষ্ণতা আমরা মাপি থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তাপ এবং উষ্ণতার পার্থক্য। তারপরে আমরা যে টপিকটা সম্বন্ধে পড়ব সেটা হলো পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা, পদার্থের অবস্থা, পদার্থের অবস্থা প্রধানত 3 প্রকারের। কি কি, কোনো সাধারণভাবেই পদার্থের অবস্থা 3 প্রকারের। এক হচ্ছে কঠিন, 2 হচ্ছে তরল এবং 3 নম্বর হচ্ছে গ্যাসীয়। উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি, কঠিন পদার্থ মানে যে পদার্থটার এই 3খানা রূপ রয়েছে, কঠিন হচ্ছে বরফ, তরল হলো জল এবং গ্যাসীয় হলো জলীয় বাষ্প। আচ্ছা, এই যে কঠিন, তরল বা গ্যাসীয়, এই 3টে অবস্থার মধ্যে যে পরিবর্তন হচ্ছে, মানে কঠিন থেকে কোনো বস্তু তরলে পরিণত হচ্ছে, তরল থেকে গ্যাসীয় হচ্ছে, বা গ্যাসীয় থেকে কোনো বস্তু তরলে পরিণত হচ্ছে, তরল থেকে কোনো বস্তু কঠিনে পরিণত হচ্ছে, এই যে প্রসেসটা, এই প্রসেসগুলোর নাম কি সেটা আমাদের খুব ভালো করে জানতে হবে। কোনো বস্তু যদি কঠিন থেকে তরলে পরিণত হয়, কঠিন থেকে যদি তরলে পরিণত হয়, তাহলে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার সময় সে তাপ গ্রহণ করছে, এখানে হয় তাপ গ্রহণ, তাপ গ্রহণ করেই সে তরলে পরিণত হচ্ছে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় গলন প্রক্রিয়া। আবার তরল থেকে কোনো বস্তু গ্যাসীয় পরিণত হচ্ছে, এখানেও ঠিক সেম, এখানেও তাপ গ্রহণ করছে সে। এই যে তরল থেকে তাপ গ্রহণ করে গ্যাসীয় পরিণত হচ্ছে, এই প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন প্রক্রিয়া। বাষ্পীভবন প্রক্রিয়া।
আচ্ছা, আবার গ্যাসীয় থেকে তাপ বর্জন করে সে তরলে পরিণত হচ্ছে। তাপ বর্জন মানে কি, সে তাপ ছেড়ে দিয়ে ঘনীভূত হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে তাপ বর্জন করে তরলে পরিণত হচ্ছে। এই ঘটনার এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় ঘনীভবন। এবং সবার শেষে তরল থেকে সে কঠিন পদার্থে পরিণত হচ্ছে। এক্ষেত্রেও সে কিন্তু তাপ বর্জন করছে, তাপ বর্জন করে কঠিনে পরিণত হচ্ছে। এই ঘটনাটিকে বলা হয় কঠিনীভবন পদ্ধতি। আচ্ছা, এই যে পদার্থের এই যে এতগুলো রূপান্তর আমরা পড়লাম, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়, গ্যাসীয় থেকে তরল বা তরল থেকে কঠিন, এই যে পদার্থগুলোর এত রকম যে অবস্থার পরিবর্তনের প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার বেশ কিছু আমরা নিত্যদিন আমরা এর উদাহরণ পাই। যেমন আমরা যদি ইঞ্জেকশন নিতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে ডাক্তারবাবু একটা তুলোতে কিছু পরিমাণ রাবিং অ্যালকোহল নিয়ে যেখানে ইঞ্জেকশন দেবেন সেই জায়গাটায় আগে কিছুটা ঘষে দেন, কেননা সেই জায়গাটা জীবাণুমুক্ত করে দেন। তখন দেখা যায় যে জায়গাটায় তিনি ঘষলেন সেই জায়গাটা ঠান্ডা অনুভূত হয়। কেন ঠান্ডা অনুভূত হয়? কেননা এই যে অ্যালকোহল বা স্পিরিট বা ইথার, এই জিনিসগুলো খুব দ্রুত বাষ্পীভূত হতে পারে। এই বস্তুগুলোকে উদ্বায়ী পদার্থ বলা হয়। তো এরা কি করে, এদের বাষ্পীভবনের জন্য লিন তাপ দরকার। এরা কি করে, যে জায়গাটায় আমাদের হাতের যে জায়গাটায় ওই অ্যালকোহল বা স্পিরিটটা লেগে রয়েছে, সেই জায়গার চারপাশ থেকে এরা লিন তাপ গ্রহণ করে তাদের বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় উষ্ণতাটা গ্রহণ করে নেয়। ফলে ওই চারপাশের অংশটায় হঠাৎ করে একটা তাপের অভাব হয়ে যায়, অর্থাৎ সেই জায়গাগুলো তাপ বর্জন করে ফেলেছে, তাদের ওই জায়গাগুলোতে একটা তাপের অভাব দেখা যায়। ফলে ওই জায়গাটা শীতল মনে হয়, ঠান্ডা মনে হয়। এটা হচ্ছে 1 নম্বর। আবার 2 নম্বরে আমরা দেখতে পাই যে কোনো রকম মাটির কলসিতে যদি আমরা জল রাখি গরমকালে, তাহলে সেই জলটা ঠান্ডা থাকে, সুন্দর ঠান্ডা থাকে। কিন্তু কোনো রকম পিতল বা স্টিলের যদি পাত্রে আমরা জল রেখে দিই, সেই পাত্রটা জল কিন্তু অতটা ঠান্ডা হয় না। কেন ঠান্ডা হয় না? কেননা মাটির কলসির ক্ষেত্রে কি হয়, মাটির কলসিতে প্রচুর পরিমাণে সূক্ষ্ম ছিদ্র থাকে। সেই ছিদ্রগুলো দিয়ে অতি সামান্য পরিমাণ জল বাইরে বেরিয়ে এসে ওই কলসির একদম চারপাশে সারফেসের ওপর বেরিয়ে আসে। তো সেই সারফেসের ওপর জলটা বেরিয়ে আসার পর কি করে, তার বাষ্পীভবন দরকার। তো সে কি করে, তার বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় যে তাপটা রয়েছে, সেই তাপটা কলসি এবং ভেতরের জল থেকে সংগ্রহ করে নিয়ে বাষ্পীভূত হয়ে যায়। ফলে কলসি এবং যে ভেতরের জলটা রয়েছে সেটায় একটা তাপ বর্জনের টেন্ডেন্সি আসে, অর্থাৎ সেই জলটা বা মাটির কলসিটা তাপ বর্জন করে। এই তাপ বর্জন করার ফলে তারা ঠান্ডা থাকে। এতক্ষণ আমরা তাপ এবং উষ্ণতা সম্পর্কে পড়লাম। আমাদের এটাও জানতে হবে যে এই তাপ এবং উষ্ণতা আমাদের পক্ষে বা সমস্ত প্রাণী জগতের পক্ষে কি প্রভাব বিস্তার করে। প্রাণী জগতের ক্ষেত্রে এই তাপ বলা যেতে পারে যে প্রাণের সৃষ্টিতে এর ভূমিকা আছে। এবং পৃথিবীর বিভিন্ন অংশে সূর্য থেকে আগত তাপের পরিমাণ তো সমান হয় না, তাই পৃথিবীর বিভিন্ন অংশে এই যে জীব বৈচিত্র্য যেটা দেখা যায়, সেইটা এই তাপের অস্তিত্বের ফলেই সম্ভব হয়। যেমন আমরা দেখতে পাই, যদি আমরা কোনো সময় নর্থ বেঙ্গল বা কোনো শীতপ্রধান জায়গায় বেড়াতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে সেখানের কুকুরের গায়ের লোম খুব বড় বড় হয়।
এবং আমরা যত গ্রীষ্মপ্রধান দেশের দিকে, মানে গ্রীষ্মপ্রধান অঞ্চলের দিকে বা সমতলের এরিয়ায় যেখানে ঠান্ডা অতটা নয়, সেখানে আমরা দেখি, সেখানে দেখতে পাবো যে সেখানে কুকুরের লোমগুলো ছোট ছোট হয়। ওই বড় লোম হওয়ার কারণ কি? কেননা ওই বড় লোমটা ওই কুকুরগুলোকে শীতের হাত থেকে বাঁচায়, তাদের গায়ের ওপরে একটা মোটা কম্বলের লেয়ারের মতো হয়ে ওই লোমগুলো তাকে শীতের হাত থেকে বাঁচায়। এটা কিন্তু কোনো আর্টিফিশিয়ালি তৈরি হয়ে যাওয়া কোনো জিনিস নয়। সেই কুকুরটার, যে পাহাড়ি অঞ্চলের যে কুকুরটা রয়েছে, তার জীবন ধারণের বৈশিষ্ট্য, তার সামাজিক বৈশিষ্ট্য বা তার শারীরিক বৈশিষ্ট্য এই তাপের ওপরেই ভিত্তি করে কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। আর যে কুকুর সমতল এরিয়ায় বা কম শীতপ্রধান এরিয়ায় থাকে, তার কিন্তু সেই চেঞ্জটা হয়নি, কেননা সেই চেঞ্জটা তার দরকার পড়েনি। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট, যে দেখবে অতিরিক্ত গরমে আমরা ঘেমে যাই। কেন ঘেমে যাই? যে অতিরিক্ত গরমের ফলে আমাদের দেহ থেকে কিছু পরিমাণ জল বাইরে বেরিয়ে আসে। এই যে জলটা বাইরে বেরিয়ে আসে, সেই জলটাও একদম সেম বাষ্পীভবন উপায়ে আমাদের দেহের চামড়া থেকে, মানে ত্বক থেকে কিছু পরিমাণ তাপ নিয়ে সে বাষ্পীভূত হয়ে যায়। এই তাপ নিয়ে নেওয়ার ফলে কি হয়? আমাদের শরীর ঠান্ডা থাকে। মানে অতিরিক্ত গরমেও আমাদের শরীর প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় না। আর সেই জন্য দেখতে পাবে যে এই যে জলটা বাইরে বেরিয়ে যাচ্ছে আমাদের শরীর ঠান্ডা রাখার জন্য, সেই জন্য যদি খুব গরমে আমরা খুব বেশিক্ষণ পরিশ্রম করি, তাহলে শরীরের অতিরিক্ত জল তো বেরোচ্ছেই, কিন্তু তার সাথে বেশ কিছু পরিমাণ শরীরের প্রয়োজনীয় যে জলটা থাকে, সেই জলটাও এই ঘামের আকারে বেরিয়ে যায়। ফলে আমরা একটু ক্লান্ত, অবসন্ন বোধ করি, কেননা আমাদের শরীর থেকে জলটা বেরিয়ে যাচ্ছে, প্রয়োজনীয় যে উপাদান সেই জলটা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদের এই ক্লাস 7-এর এই ফার্স্ট চ্যাপ্টার, তাপ চ্যাপ্টারটায় তোমাদের পড়ার পয়েন্ট বলতে একটাই। আমি বেশ কিছু কোয়েশ্চেন্স, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এবং তোমাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক আমি সেট করেছি। তোমরা আর কিছুক্ষণ বাদে আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা ওই হোমওয়ার্কের পিডিএফ এবং এই ক্লাস নোটসের সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আর চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কেননা আমি প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে ডিটেইলড ভিডিও আমরা নিয়ে আসবো। এবং আমি চেষ্টা করছি যে একটা বা দুটো চ্যাপ্টার হয়ে যাওয়ার পর আমি একটা লাইভ ক্লাসের একটা আয়োজন করব। সেটায় তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি কিছু জানার কিছু থাকে বা কোনো জিনিস হয়তো বুঝতে পারোনি, সেই জিনিসটার সম্পর্কে আমি তোমাদের ডিটেলস দেবো। সেই লাইভ ক্লাসের ব্যাপারটা আর 2-3টে ক্লাস এগোনোর পরে আমি তোমাদের ডিটেলসে দিয়ে দেবো। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো এবং বাড়িতেই পড়াশোনা করো। টেক কেয়ার।